আচ্ছা দেখো, এর আগে তোমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা এই সংক্রান্ত যে সমস্ত অঙ্ক, তাছাড়াও বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের বিভিন্ন দিকে রাস্তা, তাতে চারদিকেই রাস্তা হোক, বাইরে হোক বা ভেতরে হোক, মাঝ বরাবর হোক, রাস্তার ক্ষেত্রফল বা তোমার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল বা তোমার দরজা জানলার ক্ষেত্রফল, এই সংক্রান্ত প্রশ্নগুলো তোমরা করেছো। এছাড়াও ওই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়ে যাচ্ছে, যেগুলোর মধ্যে কিছুটা তোমাদের এই ক্লাসেই করতে হবে। তার কারণ হচ্ছে যে এনটিএসসি বা অলিম্পিয়াড এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো থেকে যায় আর কি। এছাড়াও ধরো তুমি আরও যে বিভিন্ন তোমরা সামগ্রিক চিত্রগুলো সম্পর্কে পরিচিত হয়েছো, সেইগুলো যেমন তোমার সামান্তরিকের ক্ষেত্রফল কী করে বার করবে। যেমন মনে করো তোমরা যদি ক্ষেত্রটা যদি আয়তাকার হয়, তখন তুমি দেখছো যে দৈর্ঘ্য বলতে প্রস্থ করে তার মাঝের ক্ষেত্রফলটা পাচ্ছ। যেমন মনে করো যে একটা জায়গা যদি লম্বায় কত চৌড়ায় কত জেনে যাও, তাহলে তুমি তার মাঝে কতটা জায়গা আছে সেই জায়গাটার ক্ষেত্রফল কত তুমি পাচ্ছ। তেমনি তোমাদের মনে চিন্তা হতে পারে, জায়গাটা যদি ওই রকম আয়তাকার না হয়ে যদি জায়গাটা ত্রিভুজাকার হতো, যদি জায়গাটা সামুদ্রিকের মতো হতো, যদি জায়গাটা রম্বসের মতো হতো, যদি জায়গাটা গোল বৃত্তাকার হতো, তাহলে সেখানে কিভাবে তাদের, যেমন করে তুমি আয়তাকার বা বর্গাকার ক্ষেত্রফল বার করছো, পরিসীমা বের করছো, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেই বা কেমন করে বের করতে, এই যে প্রশ্নগুলো থেকে যাচ্ছে, এটা কিন্তু ক্লাস 7-এর সিলেবাসের মধ্যে ইংলিশ মিডিয়ামের সিলেবাসগুলো এগুলো সব ধরা আছে। আমি কিছু কিছু তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, তোমাদের সেইগুলোর জন্যে প্রথমেই যে জিনিসটা জানতে হবে যে একটা সমকোণী ত্রিভুজ মানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের কর্ণ যেখানে আসছে, আমি এখানে দেখাচ্ছি যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ বা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের কর্ণটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা কেমন করে আমি দেখাচ্ছি। মনে করো যে একটা আয়তক্ষেত্র, এই কেমন করে কর্ণটা এবিসিডি আয়তক্ষেত্রটা তার এসি কর্ণটা যোগ করছি। দেখো, তাহলে এসি কর্ণটা যোগ করলে এসি কর্ণটা হয়ে যাচ্ছে, দেখো এবিসি যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে তার অতিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, একটা সমকোণী ত্রিভুজ যদি এরকম আমার এবিসি হয়, তাহলে এখানেতে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এই তিনটে বাহুর মধ্যে সম্পর্ক পাই। সমকোণী ত্রিভুজের আমি বলেছিলাম যে এই তিনটে বাহুর নাম আছে, এইটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু, এইটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে লম্ব। তাহলে এই ক্ষেত্রে দেখো এই তিনটে বাহুর মধ্যে সম্পর্কের কথাগুলো, আর এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম পিথাগোরাসের পদ্ধতি থেকে আমরা পেয়েছিলাম যে অতিভুজের স্কয়ার, দেখো অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। মানে কি, আমরা এই তিনটে বাহুর মধ্যে অতিভুজ, ভূমি আর লম্বের মধ্যে দুটো বাহুর দৈর্ঘ্য যদি জানতে পারি, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কিন্তু আমরা অনায়াসে বের করতে পারবো। তাহলে এখানে অতিভুজ কেমন করে পাবো? দেখো, অতিভুজ সমান √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যেমন মনে করো তোমার একটা যদি এবিসি সমকোণী ত্রিভুজ, তার যদি লম্বটা যদি 3 একক, ভূমিটা যদি 4 একক হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে? তাহলে আমরা সেক্ষেত্রে অতিভুজটা পেয়ে যাব √, ভূমি স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান পাবো √, 16 প্লাস 9 সমান পাবো √, 25 সমান 5 একক। তাহলে এক্ষেত্রে আমরা
অতিভুজটা পেয়ে গেলাম 5 একক। তার মানে কি লম্ব আর ভূমির মানটা জানা থাকলে আমরা অতিভুজের মানটা জানতে পারছি। সেরকম করে দেখো তোমার যদি বলে এটা আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্রে ভূমিটা মনে করে বলা যে 4 একক আর লম্বটা হচ্ছে 3 একক, তাহলে তোমার এসি দৈর্ঘ্যটা কত? তাহলে তুমি এখানে এসি দৈর্ঘ্যটা পেয়ে যাবে তুমি 3 4 এই যে দেখো √3 স্কয়ার + 4 স্কয়ার, তখন তুমি এটা পেয়ে যাবে 5 একক। কেমনি করে? যে কোনো দুটো বাহুর মান জানা থাকলে আমরা তৃতীয় বাহুর মানটা জানা পারবো বার করতে। দেখো যেখানে আমরা অতিভুজ পেয়ে গেলাম ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তেমনি করে দেখো আমরা কি কি পাবো? দেখো ভূমি স্কয়ার যদি পাই আমরা ভূমি কি করে পাবো? ভূমি সমান পাবো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আর সেরকম করে আমরা লম্বটা কেমন করে পাবো? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা এই তিনটে বাহুর মধ্যে সম্পর্কটা কি? তার মানে তুমি মনে করো যে এরকম একটা বলা আছে তোমার যে একটা আয়তাকার এরকম বাগান এ বি সি ডি, একটা আয়তাকার বাগান, সেখানে তো দেওয়া আছে তার দৈর্ঘ্য দেওয়া আছে 4 একক, প্রস্থ দেওয়া আছে 3 একক। মনে করো এখানে যদি উল্টো হচ্ছে, এখানে 4টা 3টা এখানে পাল্টাতে হয়। এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করতে গেলে এটা ধরো 4 একক করলাম আর এটা ধরো 3 একক করলাম। তো সেক্ষেত্রে দেখো যখন আমরা বলবো যে এইটা বললাম যে 4 একক আর 3 একক, বললাম যে তার এ প্রান্ত থেকে আবার ফিরে মানে যোগটা যদি চারদিকে ঘুরে আসতে এত মিটার হাঁটতে হয়, তাহলে বললাম যদি আমরা ওটা কোনাকুনি হাঁটতাম, কর্ণ বরাবর হাঁটতাম, তাহলে কতটা পথ হাঁটতে হতো। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এর পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 4 প্লাস 3 সমান 2 ইন্টু 7 সমান 14 সেন্টিমিটার তোমাকে হাঁটতে হচ্ছে। তাহলে যদি বলতো যে কর্ণ বরাবর যদি হাঁটতে হয় এই প্রান্ত থেকে সি প্রান্ত যদি হয় তাহলে কত মিটার হাঁটতে হবে, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা জানতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা এখান থেকে বের করতে পারবো আমরা যদি দেওয়া থাকে। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা অতিভুজ সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করে দিয়ে আমরা 5 একক পাবো। তাহলে এইভাবে তোমার যে কোনো দৈর্ঘ্য থেকে দুটো জিনিস থেকে আমরা তৃতীয় জিনিসটা বার করতে পারবো। তাহলে এই সংক্রান্ত একটা আমি প্রশ্ন তোমাদেরকে দেবো ছকের আকারে, সেক্ষেত্রে সেগুলো করবে। এটা গেল আয়তক্ষেত্রের বেলা। এবারে আমরা এটাকে যদি আমরা আয়তক্ষেত্রে পুট করি, দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রটা যদি আয়তক্ষেত্রে পুট করি তাহলে আমরা কি পাবো? আয়তক্ষেত্রের কর্ণ কি করে পাবো? দেখো তাহলে আয়তক্ষেত্রের কর্ণ মানে এসি, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দেখো তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্রটা কি হচ্ছে না দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। যদি দৈর্ঘ্য 4 একক প্রস্থ 3 একক বলা থাকে তাহলে তার অতিভুজের দৈর্ঘ্যটা হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তার মানে কি 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 16 প্লাস 9 25 সমান 5। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব 5 একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কর্ণের সূত্রটা পেয়ে গেলাম দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক সেরকম করে যদি আমরা বর্গক্ষেত্রের বেলায় বের করি, বর্গক্ষেত্রের কর্ণটা কি পাবো? দেখো একটা বর্গাকার ক্ষেত্র, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য মনে করো এ একক, তাহলে তার কর্ণ কোনটা? এইটা। তাহলে তার কর্ণ কি করে পাবো? তাহলে এইটাও এ একক, এইটাও এ একক, এইটাও এ একক। বর্গক্ষেত্রে 4টে বাহু সমান। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি করে পাবো? দেখো বর্গক্ষেত্রের কর্ণ সমান কি পাবো? a স্কয়ার প্লাস a স্কয়ার সমান √2a স্কয়ার সমান দেখো এইটা 2a স্কয়ার, 2 এর বর্গমূল করা যাবে না, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল √2 আর a এর বর্গমূল করলে a সমান কি হচ্ছে? তাহলে √2 ইনটু বাহুর দৈর্ঘ্য
√2 ইন্টু বাহু দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আমরা বর্গক্ষেত্রের কর্ণ পেলাম। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে গেলাম আমরা √2 ইন্টু বাহু দৈর্ঘ্য, এটা হচ্ছে সূত্র। এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে বর্গক্ষেত্রের বাহু এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কেমন সম্পর্ক পাচ্ছি দেখো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা পাচ্ছি √2 ইন্টু বাহু দৈর্ঘ্য। এবার বর্গক্ষেত্রের বাহুটা কি পাবো? বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা কি করে পাবো দেখো। বর্গক্ষেত্রের বাহু কি করে পাবো? বর্গক্ষেত্রের বাহু সমান দেখো, এইটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য পেয়েছি, তাহলে বাহুকে পাবো। তাহলে বর্গক্ষেত্রের বাহু, মনে করো বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে a একক। তাহলে তোমার দেওয়া আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার মনে করো দেওয়া আছে 32। একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 32 একক। সেখান থেকে বর্গক্ষেত্রের বাহু কি করে পাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে পাবো? আমরা এমনি ক্ষেত্রে ফার্স্ট দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে পাই দেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে পাই আমরা? সমান বাহু স্কয়ার সমান, এখানে বাহুটা তোমার a সমান হচ্ছে a স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে গেলাম √2 ইন্টু বাহু দৈর্ঘ্য। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে যদি আমরা কর্ণ দিয়ে প্রকাশ করি দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা দিয়ে পেলাম, এবারে কর্ণ দিয়ে পাবো দেখো। কর্ণ দিয়ে দেখো তোমাকে এটা যদি করা হয় √2 ইন্টু বাহু দৈর্ঘ্য, এই √2 ইন্টু বাহু দৈর্ঘ্য দেখো হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য, হাফ ইন্টু কর্ণের বর্গ যদি করি দেখো কি হচ্ছে দেখো, সমান এই যে কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু দৈর্ঘ্য পেয়েছি দেখো, হাফ ইন্টু √2 ইন্টু বাহু তার হোল স্কয়ার সমান হাফ ইন্টু এই যে √2 এর হোল স্কয়ার করলে 2 হয়ে গেল, আর বাহুটার স্কয়ার করলে a ছিল a স্কয়ার হয়ে গেল, 2 এ 2 এ কেটে গেল, সমান দেখো a স্কয়ার হলো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম যে হাফ ইন্টু কর্ণের স্কয়ার, যদি তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেই কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া থাকলে যদি ক্ষেত্রফল কত বার করতে বলে, তাহলে হাফ ইন্টু যে কর্ণটা দেওয়া থাকবে তার বর্গ করে দিলেই আমরা ঠিক স্কয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এবারে কর্ণের সঙ্গে ক্ষেত্রফলের সঙ্গে কর্ণের সম্পর্ক হয়ে গেল, কর্ণ সমান কর্ণটা কি করে বার করবো ক্ষেত্রফল দিয়ে। এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণটা কি করে বার করবো, এখানে কর্ণ আমরা পেয়েছি, এটা পেয়েছি √2 ইন্টু বাহু দৈর্ঘ্য ক্ষেত্রে, আর একটা কি পাবো দেখো ক্ষেত্রফল দিয়ে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ আরেকটা বার করবো দেখো, বর্গক্ষেত্রের কর্ণ সমান, আচ্ছা দেখো √ওভার করব যদি আমরা 2 ইন্টু ক্ষেত্রফল, 2 ইন্টু ক্ষেত্রফল বলি কি পাচ্ছি দেখো, √ওভার 2 ইন্টু ক্ষেত্রফল কত a স্কয়ার সমান কি, 2 এর বর্গমূল হয় না, তার জন্য √2 a স্কয়ার হলে a সমান হচ্ছে √2a। দেখো এখানে √2a দেখো এখানে √2a এসছে, তাহলে √2a ঠিক বর্গক্ষেত্রের কর্ণ চলে আসছে √2a। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে যাব ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করে, ক্ষেত্রফলের দ্বিগুণের বর্গমূল 2a স্কয়ার, √2a স্কয়ার করে দিলেই কিন্তু পেয়ে যাচ্ছি কর্ণ। তাহলে ক্ষেত্রফল দিয়ে এবারে শোনো, বাহুর দৈর্ঘ্য a একক, বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলেই আমরা পরিসীমা পাবো 4a একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, এখানে পরিসীমাটা পাচ্ছি 4a একক, 4a একক, তাহলে 4a একক। তাহলে এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি বাহুর দৈর্ঘ্য পেতে হয়, জায়গা আমি এটা মুছে দিচ্ছি দেখো, এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্যগুলো আমরা বর্গমূল করে পাই। দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান
রুট ওভার অফ বর্গক্ষেত্রের বাহুতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, আর বাহু সমান রুট ওভার অফ ক্ষেত্রফল। এখানে দেখো এই ক্ষেত্রফলটা সবসময় যে পূর্ণবর্গ সংখ্যা হবে তার কোনো মানে নেই। মনে করো ক্ষেত্রফলটা দেওয়া আছে যে তোমার 200 বর্গ মিটার দেওয়া আছে, তাহলে আমরা সমান এখানে রুট ওভার অফ 200 করলাম। তো সমান কী করে করবো দেখো এই বর্গমূলটা, যদিও এটা করণের অন্তর্ভুক্ত, দেখো তোমরা 200কে উৎপাদকে ভেঙে নেবে, তাহলে সমান রুট ওভার অফ, এটা আগেই করেছো ক্লাস 6-এ যখন বর্গমূল করেছো, সমান রুট ওভার অফ 2 স্কয়ার গণিত 5 স্কয়ার গণিত 2, একটা 2 বেড়ে গেল, সমান রুট থেকে যখন বার করবে 2 গণিত 5 গণিত 2 রুট সমান 10 রুট 2, এই 10 রুট 2 হলো। তার মানেটা কি যে ক্ষেত্রফলটা যে সবসময় পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে তার কোনো মানে নেই। পূর্ণবর্গ সংখ্যা না পাওয়া গেলে এটা এরকম করে পাবে, আর এটা অনেক ক্ষেত্রেই কাজে লেগে যাবে। তাহলে এবারে বাহু বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে তোমরা বাহুটা পেয়ে যাবে তার বর্গমূল করে। এরপরে দেখো যদি কর্ণ বার করতে বলে তাহলে কর্ণ সমান কি পাচ্ছ, দেখো কর্ণ সমান রুট 2 ইন্টু বাহু সমান কি পাবে, দেখো এই রুট 2 ইন্টু 10 রুট 2 সমান, দেখো এই রুট 2 আর রুট 2 গুণ করলে 2 ইন্টু 10 সমান 20 একক হয়ে গেল, তখন সমান কর্ণ। তেমনি যদি কর্ণ দেওয়া থাকে, মনে করো এই যদি কর্ণ দেওয়া থাকতো, কর্ণ থেকে বাহু কি বার করতে, তাহলে বাহুটা যদি একক মনে করো তাহলে কি হচ্ছে যে রুট 2 ইন্টু বাহু সমান 20, তাহলে বাহু সমান কি করে পাবে, দেখো বাহু সমান 20 বাই রুট 2 সমান কি পাবে, দেখো 20টাকে ভাঙলে 10 গণিত 2 বাই রুট 2, এই রুট 2 এতে আর 2 এতে কাটলে এটা রুট 2 হয়, কেননা এই রুট 2 গণিত রুট 2 সমান 2, তাহলে 2 সমান পাচ্ছি রুট 2 গণিত রুট 2, তাই 2টাকে কাটলে রুট 2 হয়ে যাচ্ছে, সমান 10 রুট 2 পেয়ে যাচ্ছ, 10 রুট 2 পেয়ে যাচ্ছ, এখানে বাহু পেয়ে যাচ্ছ। তাহলে বাহু পেয়ে যাবে, কর্ণ পেয়ে যাবে, আর ক্ষেত্রফল বাহু স্কয়ার করলে পেয়ে যাবে। এই যে ক্ষেত্রফল কি করে পাবে, দেখো ক্ষেত্রফল পেয়ে যাবে, এটা বুঝছি আমি, দেখো ক্ষেত্রফল পেয়ে যাবে বাহু স্কয়ার সমান, দেখো 10 রুট 2 তার স্কয়ার সমান 10 রুট 2 ইন্টু 10 রুট 2 সমান 10 10 100, আর রুট 2 এর রুট 2 সমান হয়ে যাচ্ছে 100, আর এটা 200 হয়ে গেল, তাহলে 200 বর্গ একক হয়ে গেল এখানে ক্ষেত্রফল। তাহলে এইভাবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণ আর পরিসীমা দিয়ে দেখবে, ক্ষেত্রফল কর্ণ পরিসীমা এইগুলো দিয়ে একটা অঙ্ক দিচ্ছি ছক দিয়ে, এইগুলো করবে। আয়তক্ষেত্রের ওই কর্ণ বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে করবে, আর কয়েকটা অঙ্ক দিচ্ছি, ওই অঙ্কগুলো সব কমপ্লিট করবে। পরের দিনেতে আমি ওই যে সামান্তরিক, ত্রিভুজ, রম্বস, ট্রাপিজিয়াম এগুলোর ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত প্রাথমিক ব্যাপারগুলো সেগুলো আস্তে আস্তে করে দেবো। এগুলো এখন আপাতত এগুলো করে আমাকে পাঠাবে, না পাঠাবে।